শিকাগো বিশ্ব ধর্ম মহাসভা শেষ হইয়া গিয়াছে সেই ৩ বছর আগে। এখনো সেই স্বামী বিবেকানন্দকে লইয়া ভারতবাসী মাটামাটি করিতেছে। আমরা ভাবিয়াছিলাম খ্রিস্ট ধর্মই ওই সভায় সর্বশ্রেষ্ঠ ধর্ম বলিয়া বিবেচিত হইবে, কিন্তু তা ঠিক উল্টোটাই হইল। ডক্টর ব্যারোজ স্বামী বিবেকানন্দকে ওই সভায় হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা করিবার সুযোগ করিয়া দিয়া প্রচন্ড ক্ষতি করিয়াছেন। ভারতবর্ষে বক্তৃতা করিবার জন্য আসিতে চান, কিন্তু তিনি আসিয়া কি করিবে? আসিয়া তো বিবেকানন্দের প্রভাবকে আরো বাড়িয়া দেবে। আর বিবেকানন্দকে লইয়া সারা ভারত মাতিয়া উঠিয়াছে, মাদের মতো করিয়াছে। তাহারা তাদের একটা কাগজে লিখিয়াছে এবং বক্তৃতা করিলাম, এবং তাদেরকে মনে হচ্ছিল যে আমরা যেন তাদের উদ্বিগ্ন করে দিয়াছি। আপনি ঠিকই বলিয়াছেন, তবে আজ স্বামী বিবেকানন্দের প্রভাবকে হ্রাস করিতে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন ওই ডক্টর ব্যারোজকে। ডক্টর ব্যারোজকে ভারতবাসী সম্মান করে স্বামী বিবেকানন্দের জন্যই। খ্রিস্ট ধর্ম মহাসভায় বিবেকানন্দের প্রবেশ পথকে প্রশস্ত করিয়া দিবার জন্যই তাকে ভারতবাসী কৃতজ্ঞতা জ্ঞাপন করে। ফাদার, আমরা জানি ডক্টর ব্যারোজ ভারতবর্ষে বক্তৃতা করিবার জন্য আসিতে চান। তিনি যে খ্রিস্টান হইয়া খ্রিস্ট ধর্মের কত বড় ক্ষতি করিয়াছেন তাহা তিনি বুঝিতে পারিয়াছেন। তিনি আজ হাট্টুঘানিতে ভুগিয়াতেছেন। উই হ্যাভ টু টেক দিস অপরচুনিটি। ফাদার হিউ, কিভাবে? ফাদার, ইউ নো, ডক্টর ব্যারোজকে ভারতবাসী সম্মান করে। তিনি যদি খ্রিস্টান ধর্মের সহিত হিন্দু ধর্মের তুলনা করিয়া খ্রিস্ট ধর্মকে সর্বশ্রেষ্ঠ ধর্ম বলিয়া বিবেচিত করে, তাহলে ভারতবাসী একসেপ্ট করিবে। তিনি যদি স্বামী বিবেকানন্দের চরিত্র সম্পর্কে বিরূপোক্তি করেন, তা হইলে সবাই নিঃসংকোচে মানিয়া লইবে, কারণ তিনি ভারতবাসীর নিকট এক শ্রদ্ধেয় ব্যক্তি। ভেরি সুন ফাদার, কিন্তু তাহার আগে আমাদের একটা কাজ করিতে হইবে। সংবাদপত্রে একটা আবেদন বাহির হয়ে গেছে বিবেকানন্দ, দেখে আসেন আপনি? Yes, I have seen this. তাই তো বলিতেছি, this is the golden opportunity. কি লিখে আসেন? ডক্টর ব্যারোজ আমাদের কাছে আসছেন ধর্মের পবিত্র নাম নিয়ে, আসছেন মানব জাতির প্রধান আচার্যের নাম নিয়ে। আর আমরা বিশ্বাস নাজারেথের প্রফেটর মতাদর্শের যে ব্যাখ্যা তিনি করবেন তা হবে অতীত উদার ও উদ্দীপক। এই মানুষটি খ্রিস্টের যে শক্তিকে ভারতবর্ষকে বহন করে আনতে ইচ্ছুক, তা অসহিষ্ণু, আধিপত্যকামী, প্রতুত্বব্যাজ্যক শক্তি নয়। নিজের ভিন্ন অন্য সবকিছুর সম্বন্ধে যার বুক ভরা কেবল ঘৃণা না, ইনি আসছেন ভারত রূপে। ভারত হিতের জন্য ইতিমধ্যে যে সকল দল কর্মক্ষেত্রে অবতীর্ণ রয়েছে তাদেরই সহকর্মী হবার বাসনা নিয়ে। সর্বোপরি আমরা অবশ্য স্মরণ রাখবো কৃতজ্ঞতা এবং আতিথেয়তা ভারতীয় জীবনের বিশিষ্ট লক্ষ্য। আমি তাই আমার দেশবাসীর কাছে প্রার্থনা জানাই, তারা এমন আচরণ করুক যাতে অপর গোলার্ধেরই আগন্তুক যেন দেখতে পান আমাদের সকল দুঃখ, দারিদ্র ও পতনের মধ্যেও হৃদয় স্পন্দিত হচ্ছে অতীতের তুল্যই উত্তপ্ত আবেগে। যে অতীতে পৃথিবীর জাতিসমূহের কাছে ভারতের সম্পদ ছিল প্রবাদ বাক্যের মতো এবং ভারত ছিল আদর্শের দেশ। ডক্টর ব্যারোজকে ভারতে আমন্ত্রণ করার জন্য স্বামীজির আহ্বান এবং কলকাতায় তার প্রতিক্রিয়া। প্রভৃতি সংবাদপত্রে স্বামীজির একটি আবেদন প্রকাশিত হয়েছে, দেখেছেন আপনি? হ্যাঁ, দেখেছি। ভারতবর্ষের বিভিন্ন পত্রপত্রিকায় স্বামীজির আবেদনটি প্রকাশিত হয়েছে, কিন্তু একটা কথা বারবার মনে পড়ছে। কি বলুন তো? মনে করার চেষ্টা করুন। স্বামীজি যখন বিশ্ব ধর্ম মহাসভায় হিন্দু ধর্ম সম্পর্কে বক্তৃতা করে বিশ্বের মানুষের দৃষ্টি আকর্ষণ করেছিলেন, তখন থেকে ভারতবর্ষ ও বহির্ভারতের বিভিন্ন
নির্মল চরিত্রের উপর বলবৎ করার চেষ্টা করছে, কিন্তু স্বামীজি সব মুখ বুঝে সহ্য করে গেছে। সমস্ত কাজ পার করেছে। শুধু কি তাই, স্বামীজির বিরুদ্ধে গান বন্ধ করে বক্তৃতা দিতেন। ভারতবর্ষের কিছু কিছু ধর্ম সম্প্রদায়ের সঙ্গে ভিড়ে গিয়েও দাঁড়াতেন, যাতে স্বামীজির প্রভাব ভারতবর্ষে না পড়ে। এর জন্য আপ্রাণ চেষ্টা করে গেছেন। সম্পূর্ণ নিরাপদে রাখছে তার যুক্তিগুলির প্রতিবাদ। শুধু তাই নয়, স্বামীজি এও বলে গেছেন যে আমরা যেন তাই করি। যাক এসব কথা, এখন আমাদের কর্তব্য স্বামীজির আবেদনটি যাতে ব্যর্থ না হয়। আবেদন কি বলছে? এটি তার আদেশ। তার আদেশ লঙ্ঘন করার কারো সাধ্য নেই। যে করেই হোক ডক্টর ব্যারোজকে আমাদের সাদর অভ্যর্থনা জানাতেই হবে। কলকাতার ডক্টর ব্যারোজ প্রথম বক্তৃতা দেবেন। তাকে অপরিচিত সহজ করে গেছে। তিনি বোম্বে ও মাদ্রাজে বক্তৃতা দেবেন। যাক এসব কথা, এখন চলুন যাই। अरे कैसे हो भैया? अच्छे हो? बिल्कुल मजे में हूँ महाराज। आइए पधारिए। कैसे हो भैया? ठीक ठाक हो ना? तो तुम्हारे ये छीलेम नहीं पिलाओगे क्या? मेरी छिली में आप पिएंगे? हाँ, क्यों नहीं, जरूर पिएगा। चलो महाराज। तुम हिंदुस्तान का हो और मैं भी इसी हिंदुस्तान का ही हूँ। तुम में और मुझ में कोई फर्क नहीं है। एक भैया का छिलिम दूसरा भाई क्यों नहीं पी सकता है? हमारा छिलिम मैं जरूर पीऊंगा। आपकी बात सच है। কলম্বোতে 15 জানুয়ারি 1897 খ্রিস্টাব্দ জাহাজ ঘাটে বিশাল জনসমাবেশ। প্রথমে জাহাজে উঠে তার গুরু ভাই স্বামী নিরঞ্জনানন্দ ও কলম্বোবাসীর পক্ষ থেকে হ্যারিসন নামক এক বৌদ্ধ সন্ন্যাসী স্বামীজিকে অভ্যর্থনা জানালেন। স্বামীজি যখন তীরে পৌঁছলেন, হাজার হাজার মানুষ আনন্দের টুপি, ছাতা, লাঠি, রুমাল প্রভৃতি উঠে উত্তোলন করে তাকে অভ্যর্থনা জানাতে লাগলেন। তখনই হলো কনস্টান্টে প্রাণ উদাস করা ভারতীয় সঙ্গীত বাজাতে লাগলো। কলম্বোয় স্বামীজি বক্তৃতায় বললেন, পূর্বে সকল হিন্দুর মতো আমিও বিশ্বাস করতাম ভারত পুণ্যভূমি, কর্মভূমি। আজ আমি এই সবাই সামনে দাঁড়িয়ে দৃঢ়তার সঙ্গে বলছি, এ সত্য, অসত্য, অতি সত্য। যদি এই পৃথিবীতে এমন কোনো দেশ থাকে যেখানে পৃথিবীর সকল জাতিকে আশ্রয় রূপে আসতে হবে, সেখানে মানুষ জাতির ভিতর সর্বাপেক্ষা বেশি শান্তি, ধৃতি, দয়া, শৌচ প্রভৃতি সদ্গুণের বিকাশ হয়েছে। যেখানে বলতে পারি যে দেশ আমার জন্মভূমি এই ভারতবর্ষ। কলম্বো থেকে জাহাজে করে স্বামীজি মাদ্রাজ যাওয়ার কথা ছিল, কিন্তু বিভিন্ন স্থান থেকে ক্রমাগত টেলিগ্রাম আসতে থাকায় তিনি ট্রেনে করে কান্টি অনুরাধাপুরে জাফনা পৌঁছলেন। সেখান থেকে জলপথে স্টিমারে করে পৌঁছন ভোর হওয়ার কিছু পূর্বে। স্বামীজি আজ ভোরে পামারে পৌঁছাবে। তার কাজ কয়েক ধরে বিজয় উৎসবের আয়োজন চলছে। কি আনন্দ! স্বামীজি এখনো পামারে পৌঁছালেন না। ভালোই হয়েছে, এখনো রাত্রি, ভোরও এখনো অনেক দেরি। স্বামীজি পৌঁছানোর আগে যদি মহারাজ চলে আসে তবে ভালোই হয়। স্বামীজি আসার সঙ্গে সঙ্গে তাকে অভ্যর্থনা জানাতে পারবে। আচ্ছা, ওই দূরে তাকিয়ে দেখুন তো, কিসের একটা আলো দেখা যাচ্ছে না? হ্যাঁ, স্টিমার বলেই মনে হচ্ছে। ওই স্টিমারে স্বামীজি জাফনা থেকে ফিরছে। এই রে, এখনো তো ভোর হলো না, অন্ধকার আছে, কি হবে? স্বামীজি কিভাবে অভ্যর্থনা জানানো হবে? আর এদিকে মহারাজি এখন আসছে। আর স্বামীজিকে খানিকক্ষণ স্টিমারে অপেক্ষা করার জন্য আমরা সবাই অনুরোধ করব। সেই ভালো, ওই স্বামীজির স্টিমার ঘাটে ফিরছে। স্বামীজি রানাদের মহারাজ আমাদের পাঠিয়েছে। স্বামীজি আমাদের মহারাজ আমাদের পাঠিয়েছে, তিনি স্বয়ং আসছেন।
আমাদের রামনাথের মহারাজ স্বয়ং আসছেন আমার করে জানানোর জন্য। অবশ্য রামনাথের মহারাজের টেলিগ্রাম আমি কলম্বোতে থাকতেই পেয়েছিলাম, কিন্তু সেই টেলিগ্রামে রামনাথের মহারাজ নিজে আসার কথা তো কিছুই দেখেননি। স্বামীজি তিনি আপনাকে দর্শন করার জন্য ঘরের পুকুরে বয়ে আছেন। আচ্ছা, তিনি আপনাকে আর দর্শন না করে থাকতেও পারছেন না, তাই তিনি স্বয়ং আসছেন। ওই তো মহারাজ এসে গেছে। জয় স্বামী বিবেকানন্দ জি কি। কেমন আছেন মহারাজ? আমি ভালোই আছি। আপনি বিশ্ব বিজয় করে ফিরেছেন, এতে আজ আমরা গর্বিত। সমস্ত ভারতবাসী আজ গর্বিত। না না মহারাজ, এই গর্ব আমার নয়। এই গর্ব যদি হয়ে থাকে তা হয়েছে ভারতবর্ষের এই আদর্শের জয় হয়েছে। পাশ্চাত্য দেশ থেকে যারা আমাকে পাশ্চাত্য দেশে পাঠিয়েছিল সেই সমস্ত অগ্রণী ব্যক্তির মধ্যে আপনি অন্যতম ব্যক্তি। তাই এটা আমার সমীচীন হয়েছে। পাশ্চাত্য দেশ থেকে ফিরে আমি আপনার এই রামনাথ রাজ্যেই প্রথম পদার্পণ করেছি। স্বামীজি, এই সিংহাসন আপনি গ্রহণ করুন। রামনাথবাসী এটাকে সুসজ্জিত করে পাঠিয়েছে। আমি তাদের প্রতিনিধি, তাদের পক্ষ থেকে আমি বলছি আপনি এটি গ্রহণ করুন। মাদ্রাজের প্রস্তুতি স্বামীজিকে অভ্যর্থনা জানানোর জন্য। সুন্দররাম, স্বামীজি কুম্ভকোণমে এসে গেছে। আমাদের প্রিয় স্বামীজি কুম্ভকোণমে এসে গেছে, আর 3 দিন ধরে আমাদের মাতাকে সাহায্য আমরা এমন অভ্যর্থনা জানাবো যে আগে কেউ কখনো না দেখেনি, এমন কারো ভাগ্যে কখনো জোটেনি। আচ্ছা সিংহা, পুরো মাত্রা সহজে কটি বিষয় তোমার আছে? সমগ্র মাদ্রাজ শহরে 17টি বিজয় তোরণ করা হয়েছে। যেখানে যেখানে জায়গা পাওয়া গেছে, যেখানে যেখানে ভালো জায়গা পাওয়া গেছে, সেখানে সেখানে স্বামীজির জন্য বিজয় তোরণ করা হয়েছে। এই ধরনের দিক থেকে আচ্ছা, মহারাজের বাড়ির পাশে যে তরুণী আছে সেটিকে যেন সব থেকে সুন্দর করা হয়। হ্যাঁ, সেটিকে সব থেকে সুন্দর করা হয়েছে। এই তোরণের 3 দিকে জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়, জাগ্রত ভারতে স্বামী বিবেকানন্দের আন্তরিক সম্ভাষণ, এই উক্তিগুলি লেখা হয়েছে। আর প্রধান তোরণের 2 পাশে জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়, জয় শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, এই কথাগুলি লেখা হয়েছে। আর প্রধান তোরণের দুপাশে লেখা হয়েছে পণ্ডিতের হরি ওম তৎসৎ, ওম শান্তি তুমি জানো না? শান্তি শান্তি। তুমি তো কিছুই জানো না। স্বাগত হে শক্তি অগ্রদূত, স্বাগত হে নরকুলের নরেন্দ্র স্বামী বিবেকানন্দ, দীর্ঘজীবী হও এ হিন্দু ঋষি, এক অংশদ বিগ্রহ বহুধা বলুন, এই উক্তিগুলি লেখা হয়েছে। আচ্ছা সিংহা, আমাদের স্বামীজি ট্রেনে আসছে, তাই আমাদের মাতা স্টেশনকে সুন্দর করে সাজিয়ে তুলতে হবে। হ্যাঁ, এই নিয়ে আপনি ভাববেন না, আমরা তার জন্য যথেষ্ট ব্যবস্থা করেছি। লাল শালুকে সমগ্র স্টেশন আবৃত করা হয়েছে, তার উপর ফুল সম্পূর্ণ বিস্তৃত করা হয়েছে। কি পরিকল্পনা করছো বলো তো? লাল শালুতে সমগ্র প্ল্যাটফর্ম আবৃত করা হয়েছে, তার উপর বিভিন্ন ধরনের ফুল ছড়ানো হয়েছে, এবং স্বামীজি যখন আসবেন তখন জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়, এই সমস্ত কথাগুলি বলা হবে। স্বামীজি যখন আসবেন তখন অবিরাম পুষ্পবৃষ্টি করা হবে। স্বামীজির অবতরণের সঙ্গে সঙ্গেই জয় স্বামী বিবেকানন্দ জি কি জয়, জয় শ্রী রামকৃষ্ণ দেবের যোগ্য সন্তান, এই উক্তিগুলি বলা হবে। আমাদের দেখে হাজার উপস্থিত হাজার হাজার মানুষ জয়ধ্বনি দেবে। খুব সুন্দর পরিকল্পনা। সুন্দর পরিকল্পনা। দেখছো না দেখছো না স্বামীজির আকাঙ্ক্ষিত সমাজে আকাঙ্ক্ষিত ভারত কেমন ধীরে ধীরে জেগে উঠেছে। স্বামীজি এই ভারতকে জাগালেন। তিনি আমাকে বলেছিলেন, তোমরা বিশ্বাস করো যে তোমরা বড় বড় কাজ করার জন্য জন্মেছো, অকপট হও, দরিদ্রদের জন্য কাজ করো, দেশবাসীর জন্য আমরণ প্রচেষ্টা করো, দেখবে সমগ্র জগৎ তোমার পায়ের নিচে এসে দাঁড়াবে। তার সেবার জন্য যখন তুমি নিজের জীবনকে উৎসর্গ করবে, সমগ্র জগৎ তোমার সামনে এসে মাথা নত করবে। শুধু তোমাকে কেন, তিনি আমাকেও কি বলেননি? না, আমাকেও বলেছিলেন তিনি
ভারতের অভ্যুত্থানের জন্য তৈরি হয়েছেন এবং তিনি সাধারণ মানুষ নন, তিনি বর্তমানকালের সম্রাট। স্বামীজির মধ্যে জ্বলন্ত আগুন রয়েছে, সেই আগুন আজ আমাদের মধ্যে প্রবেশ করেছে। তিনি বলেছিলেন যে তোমরা ভারতবর্ষের মানুষের জন্য কাজ করো, তাদের জন্য আমরণ প্রচেষ্টা করো। তার কথাই তো আমরা এগিয়ে যাচ্ছি। তিনি আমাদের নেতা, তিনি শুধু আমাদের নেতা কেন, তিনি সমগ্র ভারতবর্ষের নেতা, সমগ্র জগতের নেতা। ঠিক বলেছে হাসিনা, ঠিক বলেছো, তিনি আমাদের সবার নেতা। স্বামীজির সঙ্গে আসছেন তার গুরুভাই স্বামী নিরঞ্জনানন্দ, আসছেন এক বৌদ্ধ সন্ন্যাসী, আর আসছেন ক্যাপ্টেন সেভিয়ার এবং মিসেস সেভিয়ার। এছাড়াও আসছেন তার স্টেনোগ্রাফার যে গুডুইন। হ্যাঁ, আর তার সঙ্গে আছেন স্বামীজির এক শিষ্য স্বামী শিবানন্দ মহারাজ। তিনি স্বামী নিরঞ্জনানন্দ মহারাজের সঙ্গে একমতে মিলিত হয়েছে। অধ্যাপক আয়াত, আপনি একটা জিনিস লক্ষ্য করেছেন? কি বলতো? ডক্টর হেনরি ব্যারোজ স্বামীজির প্রভাবকে কম করার জন্য কলকাতা এবং বোম্বাইতে কত বক্তৃতা করলেন, কিন্তু কি হলো? কিছুই নয়। স্বামীজির স্বামীজি সারা ভারতবর্ষের মন জয় করে নিয়েছে। আর দেখছো না, সমস্ত ভারত তোমার জেগে উঠেছে। এই সমস্ত অভ্যর্থনার মধ্য দিয়ে তা প্রকাশ পাচ্ছে। যুব সমাজ কোথায় কোথায় যাচ্ছিল? আমাদের ঐতিহ্য বলে কিছু নেই। ব্রিটিশরা খ্রিস্টান মিশনারির মাধ্যমে আমাদের শিখিয়েছিল। ব্রিটিশ গভর্নমেন্ট কি শেখায়নি? আমাদের ঐতিহ্য বলে কিছু নেই, তারা শিখিয়েছিল। শিক্ষা পদ্ধতির মধ্যে আমরা কি শিখেছি? সেই ইংরেজদের শিক্ষা পদ্ধতির মাধ্যমে আমরা শিখেছি প্রাচীন ভারতকে অস্বীকার করে। স্বামীজি এসে গেছেন, স্বামীজি শিখিয়েছেন নতুন ভাবে ভারতকে জানার জন্য। তার শক্তিতে বলিয়ান হয়ে নতুন যুবকরা জেগে উঠছে। ঠিকই বলেছ সিংহা, তিনি আমাদের পুরো গৌরবকে ফিরিয়ে দিয়েছে ও যুব সমাজকে চেতনা দিয়েছে। শুধু কি যুব সমাজকে, আবাল বৃদ্ধ বনিতাকে তিনি চেতনা দিয়েছেন। তার শক্তিতে আজ সমগ্র ভারত জেগে উঠছে। চলো ওই স্টেশনের ওইটা দেখে আসি। অসহ্য হয়ে গেল। ওই হালাই কোথায় একটা স্বামী বিবেকানন্দ আছে, অসহ্য। সারা ভারতবর্ষ তারা নিয়ে জয়গান করতেছে। বলতে আর সন্ন্যাসী হয়ে গেল, 7 সমুদ্র পার করে রসাতলে গেল, শেষে কিনা মেলাচ্ছদের দেশে গেল। আরে কোয়েন না, শেষ পর্যন্ত মেলাচ্ছদের হাতে ভাত খাইছে। কোয়া ভাই ওসব কোয়েন না, কান বন্ধ করতে হবে আমার। আর বলবেন না, আর বলবেন না। ওর কলিকা ধর্মটা রসাতলে গেল। এ শিব শম্ভু ভোলানাথ রক্ষা কর এইসব মেলাচ্ছদের হাত থেকে। বিবেকানন্দ বাংলাদেশে যেসব বক্তৃতা দিলেন শুনেছেন তো? না, আমার কানটা পুরো নষ্ট, ভাজা ভাজা হয়ে তা বলবেন না। উনি নিজে অব্রাহ্মণের সন্ন্যাস নিয়েছেন, তা কেন অন্যের জন্য ওকালতি করছেন? এতদিন এই আমাকে হাতে বেদটা ছিল, সমাজটা কত সুন্দর ছিল। তাহলে শেষ পর্যন্ত শূদ্রদের হাতে দিয়ে দিতে বেদটা, সবাই নাকি কবি বলে। ওরে আমার ডায়লগ। কি করবেন আপনি? কি করবেন? আমরা বিবেকানন্দকে তর্কযুদ্ধে আহ্বান করব। বলেন কি আপনি? ওই বিবেকানন্দ ব্যক্তিটা সোজা নয়, তাবর পণ্ডিতদের ঘায়েল করেছেন বিদেশে, আর আপনারা তাকে তর্কযুদ্ধে আহ্বান করতে চান? খবরদার, মান সম্মান বাঁচাতে চান তো অপথে যাবেন না। ওই বিবেকানন্দ সাংঘাতিক ব্যক্তি। আরে আমার ধ্যান
আপনার দলে। আপনি ভয় পাচ্ছেন কেন? পাবো না। আমার সভাপতি বক্তৃতা শোনেননি আপনি? আরে বাবা, শুনবো না কেন? সেটা একেবারে রক্ত ঠান্ডা হয়ে গেল। তিনি একজন সন্ন্যাসী হয়ে যুদ্ধম দেহি বলে ঝাঁপিয়ে পড়েছে। আরে দেখলেন না, সে একেবারে খ্রিস্টান মিশনারি থিওজফি সবগুলোরে একেবারে কিভাবে ধোলাই দিল। তখন যে তার কি রূপ, মার মার কাট কাট। তার কথা তো নয়, একেবারে বুলট, একেবারে বুকে আসে লাগে। সে ব্যথা কি বলেও যায় না। আরে দেখলেন না, ব্রাহ্ম সমাজ, এই যে কত মানুষ, তাবর তাবর মানুষ, সবাই কিভাবে এক হাতে এইভাবে ধরছে আর নিচ্ছে, ধরছে আর নিচ্ছে। তার মুখের উপরে আমি আপনি তো দূরে থাক, তারা কিছু বলতে পারছি। তাই তো বলছি, ঘোর কলিকাল। অব্রাহ্মণ সন্ন্যাস নিলে কি হয় এবার বুঝুন। হে শিব শম্ভু ভোলানাথ, রক্ষা করো। তাহলে আমরা কি কিছুই করবো না? বসে বসে এইসব শুধু এইসব দেখবো? তখন আর বেদকে রক্ষা করবো না? পণ্ডিত কলিকালের বেদকে, এই কলিকালের বেদকে তা বলছি পণ্ডিতজি, এই কলিকালে বেদকে কি করে রক্ষা করবো আমরা? আমরা পণ্ডিতরা সম্মিলিতভাবে বিবেকানন্দকে তর্কযুদ্ধ আহ্বান করব। আমরা সারা জীবন শাস্ত্রাদি পড়েছি। আমাদের সহজে হাত পারবো। দেখুন, উনার পুরোধন বুদ্ধির সামনে আমরা পেরে উঠবো না। আমাদের সব তালগোল পাকিয়ে যাবে। প্রশ্ন মনেই আসবে না। আমরা প্রশ্ন লিখে নিয়ে দেবো, একটা করে প্রশ্ন করবো। আপনার যুদ্ধের কৌশলটা মন্দ নয়, তবে আমরা খাতায় লিখে নিয়ে একটি একটি করে প্রশ্ন করব। আপনি ঠিক ধরতে পেরেছেন আমার কৌশলটা। আমরা সবাই মিলে এমন জটিল প্রশ্ন করবো যে ছাত্র উত্তর তুলে ভাইয়া, তোমরা যা খুশি করো, আমার কোনো দুঃখ নাই। আমি একজন পণ্ডিত, সবাই আমারে পণ্ডিত করেছেন। আমি ওই একজন সন্ন্যাসীর সামনে মাথা নিচু করতে পারবো না। আপনারা যদি চান এই সময় তার সাথে তর্কযুদ্ধ করে নিজের মাথাটা নিচু করতে, তাহলে চান, আমি চললাম। দেখছো না কেমন চেহারা থেকে ভয় পেয়ে পালিয়ে গেল। চারকে আমরাই যাবো। বিবেকানন্দ দেখি বিবেকানন্দ আমাদেরকে কিভাবে তর্কযুদ্ধ পরাস্ত করে। জয় বাবা শিব শম্ভু, মুখ রক্ষা। আউচ, আমার জামা আমার বদলো। স্বামীজি, আপনি আরো কয়েকদিন মাদ্রাজে থেকে যান। মাদ্রাজবাসী আপনাকে আরো পেতে চায়। আলাসিঙ্গা, তোমাদের এই মাদ্রাজে থেকে যেতে আমার তো ইচ্ছা করে। এই উৎসব যেন না থেমে যায় আলাসিঙ্গা। এই উৎসবকে তোমরা ধরে রাখবে। অধ্যাপক আয়াত, আমার ইচ্ছা করে যে এই মাদ্রাজে আরো কিছুদিন থেকে যায়, কিন্তু আমি বড় ক্লান্ত। এবার আমার একটু বিশ্রামের প্রয়োজন। আর কদিন পরেই আমার গুরুদেব ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মতিথি, আর আমি তাই চাই তার জন্মতিথিতে কলকাতাতেই থেকে যেতে। আর আলাসিঙ্গা, তুমিও আমার সঙ্গে চলো। যেমন আজ্ঞা মহারাজ আপনার। আলাসিঙ্গা, তুমি এই যুব সমাজকে জাগিয়ে তোলো। এখন আমাকে নিয়ে এদের মধ্যে যে উৎসাহ দেখতে পাচ্ছ, এই উৎসাহ যেন কোনোদিন থেমে না যায়। এই উৎসাহ নিয়ে ওরা জগতের বড় বড় কাজ করবে। তোমরা কোমর বেঁধে নেবে বড় সবাই। সারা ভারতবর্ষকে জাগিয়ে তুলতে হবে। স্বামীজি, আপনার সঙ্গে তিনজন শৈব সিদ্ধান্তবাদী পণ্ডিত দেখা করতে চান। ঠিক আছে, তুমি তাদেরকে নিয়ে এসো এখানে। এই তিনজন
আসুন আসুন আপনারা আসুন 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 আপনার কাছে আমরা কিছু প্রশ্ন নিয়ে যাচ্ছি সেগুলির উত্তর চাই আমরা। আপনার মতো পণ্ডিত নিশ্চয়ই উত্তর দিতে পারবে। আমরা কি প্রশ্ন শুরু করতে পারি? ঠিক আছে, শুরু করুন। কি প্রশ্ন করতে চান? অব্যক্ত ব্যক্ত হয় কিভাবে? অব্যক্ত ব্যক্ত হয় কিভাবে? কেন? কিভাবে? এ সমস্ত জিনিস ব্যক্তর মধ্যে কখনো আসতে পারে না। অব্যক্ত সম্পর্কে উঠতেই পারে না এই সমস্ত প্রশ্ন। অব্যক্ত কার্য এবং কারণের অতীত, পরিবর্তনের অতীত হলো অব্যক্ত। পরিবর্তমান হলো এই জগৎ। সাংসারিক জীবনের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। সুতরাং অমূলক প্রশ্ন করবেন না, উপযুক্ত প্রশ্ন করুন, তার উপযুক্ত জবাব পাবেন। এরা দার্শনিক প্রশ্ন সকল জানা আছে। এবার সঙ্গে কেটে ওঠা যায়। ঈশ্বরকে সেবার সেরা উপায় হলো দরিদ্র নরনারায়ণের সেবা করা। নিপীড়িত মানুষের পাশে গিয়ে দাঁড়াও, যে দুঃখী তার পাশে গিয়ে দাঁড়াও, তাকে সান্ত্বনা দাও। এই হলো ঈশ্বর সেবার একমাত্র মূল মন্ত্র। আপনার কথায় আমাদের চৈতন্য হয়েছে। আমরা এতদিন অন্ধকারের মধ্যে ছিলাম, আজ আমরা সত্যি আলোর সন্ধান পেলাম। আজ আমরা শান্তির দেবদূতকে দেখতে পেলাম। আপনি একজন মহান ব্যক্তি, আমার আসুন আমাদের প্রণাম গ্রহণ করুন। জীবন বলে পর্যন্ত রাস্তায় কাতারে কাতারে লোক, রাস্তায় বিভিন্ন জায়গায় বিজয় তোরণ নির্মিত, তোরণের উপর নবদ। সেখান থেকে ভারতীয় মঙ্গল রাগিনী বাজাতে থাকে। সারা পথ পুষ্পমাল্যে সজ্জিত রাস্তার দুধারে ধ্বজ পতাকা স্বামীজি ফিটন গাড়িতে করে যাচ্ছে। যুবকরা গাড়ি ঘোড়া খুলে দিয়ে নিজেরা টেনে নিয়ে যাচ্ছে। স্বামীজির পিছনে ব্যান্ড ও সংকীর্তন দল। রিপন কলেজে তাকে অভ্যর্থনা করা হয়। তারপর ওখান থেকে স্বামীজি পশুপতিনাথ বসুর বাড়িতে পৌঁছন। পরে বরানগরের পুরনো মঠ বাড়িতে যান। 7 দিন পর 28শে ফেব্রুয়ারি শোভাবাজার রাজবাড়ির প্রশস্ত প্রাঙ্গণে স্বামীজির প্রকাশ্যে সংবর্ধনা। একবার করিস না, এই ভালো করিস, আচ্ছা জুড়ে দিবি একবার। আর শোভাবাজার রাজার ব্যাপারই আলাদা, বিরাট ব্যাপার। স্বামী বিবেকানন্দ সবাই সত্যি ভাবা যায় না। আমার তো মনে হয় মাদ্রাজে রাতের রাজকীয় সম্পাদনা তাতে কোনো অংশেই কম নয়। আর বলবো কি, আমার মনে হয় ভারতবর্ষে ব্রিটিশ সরকারকে এরকম অভ্যর্থনা তাও কি জানতে হয়। ঠিক বলেছেন। আচ্ছা, বিড়ি পড়া থেকে আরম্ভ করুন তো, এক্ষুনি আরম্ভ হবে। বাবা, যা ভিড় হয়েছে। শিয়ালদা স্টেশনে স্বামীজিকে অভ্যর্থনা আনা বিশাল লোক এসেছিল। ইন্ডিয়ান মিরার পত্রিকা পড়ে দেখলাম। আরে আস্তে কথা হচ্ছে কেন? এই জন্যই তো বলছি একটা ঐতিহাসিক ঘটনা। এটা ঐতিহাসিক ঘটনা। আর কোনো কথা না, চুপ। ওই যে স্বামীজিকে নিয়ে সভাপতি আসছে। চলুন আমরা এখন একটা বসার জায়গা খুঁজে নিয়ে বসে পড়ি। হ্যাঁ অরিজিৎ তখন দেখি সাজছে। প্রতিমণ্ডলী, আজ আমরা শোভাবাজার রাজপরিবারের এই প্রশস্ত প্রাঙ্গণে বিশ্ববিজয়ী স্বামী বিবেকানন্দকে বরণ করে নেওয়ার জন্য উপস্থিত হয়েছি। এই সভার সভাপতিত্ব করার কথা ছিল দ্বারভাঙার মহারাজা, কিন্তু বিশেষ কারণে তিনি উপস্থিত হতে পারেনি। তাই আমি রাজা বিনয় কৃষ্ণ বাহাদুরকে এই সভার সভাপতিত্ব করার জন্য অনুরোধ করছি।
এবার সভাপতি স্বামী বিবেকানন্দকে মাল্যদান করে বরণ করে নেবেন। উপস্থিত মহোদয়গণ, আমরা আজ একটি বিশেষ আলোচনা সভায় নাটক কখন শেষ হবে? আমরা এই সভায় পেয়েছি বিশ্ববরেণ্য সন্ন্যাসী স্বামী বিবেকানন্দকে, যিনি আমাদের এই ভারতবর্ষকে চিনিয়েছেন নতুন করে সারা পৃথিবীর বুকে। সেই তিনি হলেন নরকুলের নরেন্দ্র, ভারতবর্ষের প্রতিটি যুবকের পথ প্রদর্শক। আমাদের এই কলকাতারই ছেলে তিনি। আমাদের এই কলকাতায় কয়েকজন বিশিষ্ট ব্যক্তিগণ মিলে আমরা একটি কমিটি করে স্বামী বিবেকানন্দকে একটা মানপত্র দেবো বলে ঠিক করেছিলাম। তো সেটা এক্ষুনি দেব, কিন্তু তার আগে আমরা আপনাদের সামনে সেই মানপত্র পড়ে শোনাতে চাই। ভ্রাতা শ্রীমৎ বিবেকানন্দ স্বামী কেবল আমাদের ধর্মকেই মর্যাদা দান করেননি, দেশকেও তা দিয়েছেন, বিশেষভাবে মর্যাদা দিয়েছেন এই প্রদেশকে। শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব তার অলৌকিক অন্তর্দৃষ্টি গোড়া থেকে আপনার মধ্যে দিব্য স্ফুলিঙ্গ দর্শন করেছিলেন। তার স্পর্শে আপনার অন্তর্নিহিত শক্তি জেগে উঠেছে। রামকৃষ্ণের সর্বাধিক মূল্যবান উত্তরাধিকার আপনি। হে মহাপ্রাণ, অগ্রসর হও। যে পথ গ্রহণ করেছ সেই পথে চলো মহাবীর্যে ধ্রুব পদক্ষেপে। ডাক দাও পৃথিবীকে, উন্মোচন করুক সে অন্তশ্চক্ষু, অতিক্রম করুক ইন্দ্রিয় বাসনা, মুখোমুখি হোক চরম সত্যে, উপলব্ধি করুক নিজের মহানিয়তিতে। এই ডাক দেবার, এই উদ্বোধন ঘটাবার যোগ্য মানুষ আপনার ছেলে আর কেউ নয়। মাননীয় সভাপতি এবং উপস্থিত এই ভদ্র মহোদয়গণ, আপনাদের অভিনন্দনে আমি আপ্লুত। আপনারা আমাকে ভ্রাতার সম্মান দিয়েছেন, এতে আমি আনন্দে শিহরণ অনুভব করছি। হে কলকাতাবাসী, হে আমার ভাতৃগণ, তোমরা আমার যে অনুগ্রহ দর্শন করেছ সেজন্য আমি তোমাদের কাছে চিরকৃতজ্ঞতা প্রকাশ করছি। অথবা তোমাদের ধন্যবাদ জানানোর এবং কৃতজ্ঞতা জানাবার ভাষা আমার জানা নেই। তোমরা যথার্থ হিন্দু ভ্রাতারই কাজ করেছো, তার কারণ এইরূপ পারিবারিক বন্ধন, এইরূপ ভালোবাসা সারা পৃথিবীর আর কোথাও দেখতে পাওয়া যায় না। মানুষের নিজের মুক্তির চেষ্টায় তারা জগৎ প্রপঞ্চের মায়া ত্যাগ করে স্ত্রী, পুত্র, স্বামী সকলকে ছেড়ে দূর দূরান্ত দেশে চলে যেতে চায়, কিন্তু তার অন্তরের অন্তঃস্থলে একটা অস্ফুট স্বর সে শুনতে পায়, যেখানে যায় সেখানেই। কে যেন তাকে বলছে, যা মহামায়ার কণ্ঠস্বর, জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদপি গরীয়সী। হে ভারত সবার শ্রেষ্ঠ জননী, এই রামনাথের অধিবাসীগণ, তোমাদের কাছে আমি সন্ন্যাসী ভাবে উপস্থিত হইনি আজকে, এমনকি তোমাদের কাছে আমি ধর্ম প্রচারক রূপে উপস্থিত হইনি। আমি তোমাদের কাছে উপস্থিত হয়েছি কলকাতার সেই ছোট্ট বালক বিলে এবং নরেন্দ্রনাথ হিসাবে, যাকে আপনারা চিনতেন সেই হিসাবে। হে ভাতৃগণ, আমার ইচ্ছা জাগে তোমাদের সকলের সঙ্গে এই ধূলিকণার উপরে বসে আমি আমার মনের কথা সব তোমাদের খুলে বলি। পাশ্চাত্য দেশ হইতে আমি যখন এই ভারত ভূমিতে পদার্পণ করি, তখন কয়েকজন যুবক আমাকে জিজ্ঞাসা করেছিল, হে স্বামীজি, পাশ্চাত্য 4 বছর লীলা ভূমিতে বিচরণ করে আপনি ভারতবর্ষে দেখেন। আমি তাদের বলেছিলাম, পাশ্চাত্য ভূমিতে যাওয়ার আগে এ ভারতবর্ষ ছিল আমার কাছে এক পবিত্র জন্মভূমি, কিন্তু পাশ্চাত্য দেশ থেকে ফিরে এসে এই ভারতবর্ষের প্রত্যেকটি ধূলিকণা আজ আমার কাছে পবিত্র। প্রত্যেকটি আকাশ বাতাসে যত যা কিছু আছে তার সমস্ত কিছু আমার কাছে তীর্থস্বরূপ। এই ভারতবর্ষকে আমি প্রণাম করি। এই ভারতবর্ষ আজ আমার কাছে তীর্থস্বরূপ। ওদের হৃদয়ের উৎসাহকে চালাতে হবে। লোকে বলে থাকে টাকাই মানুষ করে, আর বাঙালি জাতি নাকি ভাবুক, কল্পনা প্রিয়। একথা আমি বিশ্বাস করি। আমাদের লোকে কল্পনা প্রিয়, ভাবুক জাতি বলে থাকে। কিন্তু বন্ধুগণ, আমি তোমাদের বলছি, এ পরিহাসের বিষয় নয়।
কে কোথায় দেখেছে টাকায় মানুষ করে, মানুষই চিরকাল টাকা করে এসেছে। তাই বলছি হৃদয়ে উৎসাহ চালো। পৃথিবীর অন্যান্য দেশে তোমরা গেলে দেখতে পারবে সেখানে বাহুবল আছে, সেখানে ধর্মবল আছে, কিন্তু আমাদের একমাত্র এই দেশেই আছে উৎসাহগ্নির বল। তাই হৃদয়ে যে উৎসাহগ্নি তোমাদের মধ্যে রয়েছে সেই উৎসাহগ্নিকে জাগিয়ে তোলো। ওঠো, জাগো। এই জগৎ সংসার দুঃখে পুড়ে খাক হয়ে যাচ্ছে, তোমাদের কি এখনো নিদ্রা সাজে? তাই আমি তোমাদের সকলের কাছে আহ্বান করছি, তোমরা ওঠো, জাগো, এ ভারতবর্ষের সকল মানুষকে জাগিয়ে তোলো। আর তোমরা বিশ্বাস করো যে আমি কিছু কাজ করেছি। যদি তাই হয়ে থাকে যে আমি কিছু কাজ করেছি, তাহলে তোমরা এও শুনে রাখো, এই নরেন্দ্র এবং বীরে যদি কিছু কাজ করে থাকে, তাহলে তোমরা আমার থেকে অনেক বড় কাজ করতে পারবে, অনেক অধিক কাজ করতে পারবে, যা সারা ভারতবর্ষ তথা সারা বিশ্ব পৃথিবীকে একদিন জাগিয়ে তুলবে, যা আমিও করতে পারিনি হয়তো। তাই তোমাদের কাছে আমার অনুরোধ, তোমরা সকলে ওঠো, জাগো, আর ঘুমিয়ে থেকো না। এই ভারত মায়ের জন্য নিজেদের আত্মবলিদান, নিজেদেরকে ত্যাগ করো। স্বামীজি পূর্ববঙ্গের বিশিষ্ট ব্যক্তিদের পুনঃ অনুরোধে ঢাকা যাত্রা করেন। ঢাকা স্টেশনে বিশাল জনতা তাকে অভ্যর্থনা জানান। তারপর সেখান থেকে স্বামীজিকে ফরাসগঞ্জের জমিদার মোহিনী মোহন দাসের বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানেই তার থাকার ব্যবস্থা করা হয়। স্বামীজি এখানে কয়েকটি বক্তৃতা দেন। সেই বক্তৃতায় বিশেষ করে যুব সমাজের মনে দারুণ রেখাপাত করে। তাদের মনে উত্তেজনার আগুনের দাউ দাউ করে জ্বলে ওঠে। তারা ছুটে আসেন স্বামীজির কাছে তাদের পথের নিশানা নির্ধারণ করার জন্য। স্বামীজি, আজ আপনার সঙ্গে কয়েকটু দেখা করতে এসেছি। নিয়ে এসো গুপ্ত, আমাকে নিয়ে এসো আমার কাছে। আজ এদেরই বড় প্রয়োজন আমার এই দেশে। অমৃতস্য পুত্র স্বামীজি, আপনার কাছে আমরা পথ চলার নিশানা দিতে এসেছি। হে আমার প্রিয় তরুণ ভাই সব, বিকাশী জীবন আর সংকোচনী হলো মৃত্যু। আর যদি মানুষের অন্তর্নিহিত দেবত্বের উপলব্ধি না হতে পারে, তাহলে কিসের ধর্ম? তোরা সকলে এই ভারত মাতার জন্য নিজেদের জীবন উৎসর্গ কর। শুধু ভারত মাতার জন্য কেন, এই সারা বিশ্বের জন্য তোদের জীবন উৎসর্গ কর। তোদের দিকে আর সারা বিশ্ব তাকিয়ে রয়েছে। সবার আগে নিজেদেরকে তোরা তৈরি কর। তোরা কি করিস? আমরা কলেজে পড়ি, আমরা কি করবো স্বামীজি? আমাদের রাস্তা বলে দিন। তোরা ক্যাডার তৈরি কর, কিন্তু মিনিমিনে ভিক্ষাবৃত্তি করে নয়। ওইভাবে কোনো দেশপ্রেম উদ্বুদ্ধ হতে পারে না। ওই গণিতের যন্ত্র আর বৃত্ত বৈভবের মধ্যে ভিক্ষুকের ভিক্ষুক মাত্রের কোনো স্থান নেই। তাই বিবেক বুদ্ধির আহ্বানে সব কিছু নিয়ন্ত্রণ করতে হবে। মানুষের বিবেক বুদ্ধির মানুষের কণ্ঠস্বর, মানুষের অন্তর্নিহিত শক্তি। স্বামীজি, আমাদের প্রথম কর্তব্য কি? তোদের প্রাণ চঞ্চল, তোরা বাংলার এখন প্রথম কর্তব্য হলো এখন শরীর গঠন তৈরি করা এবং অকুত ভয় হওয়া। মনে রাখবি, গীতা পাঠ অপেক্ষা এই শরীরকে সবার আগে স্থান দিতে হবে, কারণ এই শরীরের দ্বারাই জগতের অনেক মঙ্গল কাজ তোদেরকে করতে হবে। হ্যাঁ স্বামীজি, আপনি আমাদের বলুন, আমাদের প্রথম কি করণীয়? শারীরিক সামর্থ্যের স্থান সর্বাগ্রে দিতে হবে। এমনকি গীতা পড়ার আগেও তাকে স্থান দিতে হবে। এই দুঃসাহসিকতা, এই অপরূপ সৌন্দর্য, বীর নীতি, এই অবলম্বন করে দেশের কাছে তোমাদেরকে ঝাঁপিয়ে পড়তে হবে, তাকে রক্ষা করতে হবে। স্বয়ং মহামায়ার মুক্ত বিগ্রহ এবং সাকার মাতৃভূমি, এই নারীকে সম্মান করতে হবে তোমাদের। তোরা কি জানিস না, জগতের জন্মভূমিষ্ঠ সরকার দাবি করে আমি চাই তোরা সকলে সমাজ সেবা সংগঠন তৈরি কর। চাই সংঘবদ্ধ সেবাব্রত জীবী শিব এই মহান আদর্শ অবলম্বন করে ভারতবর্ষের উন্নতি সাধন করতে হবে। তাদের ভ্রমণকে নিয়ে আসতে হবে জীবনের চঞ্চল
জীবনের চঞ্চল স্পন্দন যোগাবে আপন ভাগ্য মানে প্রয়োজনীয় শক্তি এক যারা আত্মপ্রত্যয়ী মহামায়া তাদের সাহায্য করে মহামায়া তাদের সাহায্য করে থাকে। স্বামীজি আমাদের কিছু ধর্ম উপদেশ দিন। পরদিন জাতির কোনো ধর্ম হতে পারে না, আগে তারা নিজেদেরকে স্বাধীন কর, তারপরে আমার কাছে আসি। আমাদের এখন একমাত্র কর্তব্য আমার এই শৃঙ্খলযুক্ত ভারতবর্ষকে ওই পরাশরভার ইংরেজদের খবর থেকে মুক্ত করা। তারপর আমার কাছে আসি, আমি তোদের কিছু ধর্ম উপদেশ দেব। এখন তোদের কোনো দেবতা নেই, সর্বকিছু দেবতাকে সরিয়ে ফেলে একমাত্র ভারত ভূমিকে স্বাধীন করা, এই হলো তোদের একমাত্র লক্ষ্য। এই ভারতবর্ষই হলো তোদের একমাত্র জন্মভূমি, মাতৃভূমি এবং দেবতা। কিন্তু আমরা কিভাবে ইংরেজদের দেশ থেকে তাড়াবো? সেটা আমি জানি না তোমরা কিভাবে ইংরেজদেরকে দেশ থেকে তাড়াবে, শুধু আমি এই বলবো এই মাতৃভূমি যতদিন শৃঙ্খলযুক্ত থাকবে ততদিন করে তোমাদের ঘুম নেই। তোদের উদ্দেশ্য এই দেশ ও মাতৃকার শৃঙ্খল মোচন করা, তার জন্য যা প্রয়োজন তাই তোদের করতে হবে। যে কোনো উপায়েই আমি দেখতে চাই আমার এই ভারত মতো শৃঙ্খল মুক্ত হয়েছে, কারণ ওই অত্যাচার দস্যু আমাদের ভারতবর্ষকে একদিন ধরে পরাধীন করে রেখে দিয়েছে। আমাদের এই দেশ ও মাতৃকাকে নির্মম ভাবে শাসন করেছে, তাকে দরিদ্র পরাশরভারীরা লুণ্ঠন করছে। যেভাবেই হোক, যে কোনো প্রকারই হোক, তাদেরকে বিনাশ করতেই হবে। রামচন্দ্র তো অবতার ছিলেন, তিনি বালিকে কেন মেরেছিলেন? কারণ উদ্দেশ্য ছিল একমাত্র সীতা উদ্ধার, সীতা অপহরণকারী ওই রাবণকে সাহায্য করার জন্য, যাতে তার লক্ষ্যে পৌঁছাতে পারে সে এবং সীতাকে উদ্ধার করতে পারে। এই ভবিষ্যৎবাণী আপনি কিভাবে করছেন? তোরা দেখতে পাচ্ছিস না, আমি আবরণের মধ্যে দিয়ে ভারতবর্ষের ভবিষ্যৎ দেখতে পাচ্ছি। ভগবানের আশীর্বাদে বহু বছরের নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমে এই অন্তর্দৃষ্টি আমার মধ্যে এসেছে। তোরা আমার কাছে এই কথা নিশ্চিত ভাবে জেনে রাখ, সূর্যের প্রথম অভ্যুত্থান ঘটবে চীনে এবং তারপর ঘটবে রাশিয়া এবং ভারতবর্ষে ঘটবে তারপরে, এবং ভবিষ্যৎ পৃথিবীতে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করবে। আমি আমার ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের প্রণাম করছি এবং মা সারদা দেবীকে প্রণাম করছি। अवतार वरिष्ठाय रामकृष्णाय ते नमः। जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे त्वया स्थित्वा प्रणमामि मुहुर्मुहुः। ভারতরত্ন বিবেকানন্দ टीम के बिल्कुल ठीक है तुम्हारा छिले। अच्छा ठीक है, ये बताओ आप तुम्हारा कारोबार कैसा चल रहा है? अच्छा चल रहा है महाराज। अच्छा कुछ रुपया घर भी भेज लेते हो ना? तो परिवार है, बाल बच्चा है, रुपया तो भेजना ही पड़ता है। बहुत अच्छा, बहुत अच्छा। স্বামীজি আপনাকে চারিদিকে খুঁজেছি, ভাবিছি এজেন্ট মন্ডলে নামিয়া আপনি কোথায় যাইলেন? সমুদ্রের ঘাট ধরিয়া খুঁজতে খুঁজতে আসিয়া দেখেছি আপনি এখানে আছেন। ক্যাপ্টেন সেভিয়ার, আমি এই সমুদ্রের ধার ধরে ঘুরতে ঘুরতে আমার দেশবালি এক ভাইকে দেখতে পেলাম, তাই একটু তাম্বাকু সেবন করে নিচ্ছিলাম। ও এই জন্য বুঝি আপনি আমাদের নিকট হইতে পলায় আসিয়াছেন? क्या तुम इनको जानता हो? मैं गरीब थे, सब मुझे क्या मालूम। विश्वविख्यात स्वामी विवेकानंद। स्वामी विवेकानंद जिन्हें हिंदुस्तान का नाम दुनिया में उजाड़ कर दिया, वही स्वामी विवेकानंद। हाँ यही और स्वामी विवेकानंद है। हे प्रभु मेरा अपराध क्षमा कर दो, मैं आपका संतान हूं। उठो, तुम मेरे भाई जैसा ही हो। हे प्रभु आशीर्वाद करो।